আসসালামু আলাইকুম। আমরা আসলে পড়া কিভাবে মনে রাখি এটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করি। মনে করুন আমি একটা নাম বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি এই নামটা শোনার সাথে, সাথে আপনি দেখবেন যে আপনার যে 9-10 এর বই অথবা যেকোনো বই আপনার একটা কর্নারে আপনার প্রতিবিম্ব তৈরি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমি এই পেজের এই অংশে পড়েছিলাম। এরকম হচ্ছে বর্ণনা ছিল। তার জন্ম সালটা অ্যাকুরেটলি ওই লাইনে ছিল। 2nd লাইন, 3rd লাইন এরকম ছিল। তো আমরা আসলে পড়া মনে রাখি হচ্ছে অনেকটা আ ইমেজ আকারে যে আমাদের আসলে মাথায় একটা ছবি তোলা থাকে। ক্যামেরা যেরকম ক্যাপচার করে ওরকম একটা ছবি তোলা থাকে। সেই ছবি অনুযায়ী হচ্ছে আমাদের মাথায় আসলে সেট করা থাকে যে আমরা আসলে কোনটা কিভাবে মনে রাখবো। এখানে একটা উদাহরণ দেই, হ্যাঁ? যারা কোরআন শরীফ পড়তে পারেন, ২ ধরনের কোরআন শরীফ আছে। একটা হচ্ছে হাফিজি কোরআন শরীফ, আরেকটা হচ্ছে আমরা নরমাল যেটা পড়ি আরকি, হ্যাঁ? এখন হাফিজি কোরআন শরীফ এবং নরমাল এই ২ টার মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ? দেখবেন নরমালটার সাইজ হচ্ছে অনেক বড়, এরকম মোটা। আর হাফিজিটা হচ্ছে তার অর্ধেক, মানে পরিমাণে অনেক বেশি কম। আসলে পরিমাণে কম না। কোরআন শরীফে তো আর নতুন কোনো হরফ বা নতুন কোনো সূরা যুক্ত হবে না। বিষয়টা হচ্ছে এখানে জাস্ট একটা পেজের মধ্যে অনেক বেশি কনটেন্ট থাকে, হ্যাঁ? এখন যখন হাফেজরা এই জিনিসটা মুখস্থ করে, প্রপারলি যখন মুখস্থ করে, তখন তাদের একটা ইমেজ তৈরি হয়। মাথার মধ্যে একটা ইমেজ তৈরি হয় যে আমার এই কর্নারে এই অংশটা। তো এইভাবে হচ্ছে তাদের অনেক বেশি মনে থাকে, হ্যাঁ? এখন আমাদের মাথার যে ব্রেইন, আমাদের যে পড়াশোনা এটাও কিন্তু অনেকটা এরকম ইমেজ আকারেই আমাদের মনে থাকে। এখন ইমেজটা কিভাবে মনে থাকে? ইন্টারমিডিয়েটে যখন আমি পড়তাম তখন জৈব যৌগ নামে একটা চ্যাপ্টার ছিল। তো আমার স্যাররা সবসময় বলতেন যে জৈব যৌগের যে চ্যাপ্টারগুলো এইটা একটা খাতাতে নোট করার জন্য বিশাল বড় একটা A4 কাগজ, ওখানে কর্নারে, কর্নারে প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে লেখার জন্য বলতেন। এখন এটা আসলে কেন বলতেন? কারণ একটা পেজের মধ্যে হচ্ছে যদি আপনি সবগুলো হচ্ছে ইনপুট দেন, একটা পেজের মধ্যে যদি থাকে, তাহলে এটা হচ্ছে আপনার মনে রাখা অনেক বেশি ইজি হবে। আপনার মাথায় ইমেজটা তৈরি করা অনেক বেশি সহজ হবে। অ্যান্ড সেটা হচ্ছে মনে রাখাও অনেক বেশি সহজ। তো আমরা আসলে পড়া মনে রাখি হচ্ছে এইভাবে যে মাথায় যাতে ইমেজ ক্রিয়েট হয়। এখন আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা বারবার বই চেঞ্জ করি। এখন বই চেঞ্জ করলে যে ব্যাপারটা হয় যে আপনার একটা ইমেজ মনে করেন একটা পেজে ছিল। ফর এক্সাম্পল আমি আন্তর্জাতিক বিষয়াবলীর বৈশ্বিক ইতিহাস, ১ম বিশ্বযুদ্ধ এরকম বললাম। আপনি দেখেন ১ম বিশ্বযুদ্ধ আপনি যে বই থেকে পড়েছিলেন ওখানে আপনার ইমেজ তৈরি, আপনার থিংকিং ওখানে চলে গেছে। এখন যখন আপনি বইটা চেঞ্জ করবেন তখন কিন্তু থিংকিংটা নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় যে বই চেঞ্জ করা কখনো উচিত না। আর আমরা যেভাবে মনে রাখি এই টেকনিকের জন্য আমি যেটা করতাম, একটা নোট খাতা, মনে করেন একটা পেজ, এটা হচ্ছে আমি ২ ভাগে ইউজ করতাম। মানে একটা পেজের কথা যদি বলি, একটা পৃষ্ঠা বাম দিকের কর্নারে লিখতাম, এরপর হচ্ছে ডান দিকের কর্নারে লিখতাম। আই মিন আমি কোনো মার্জিন ইউজ করতাম না যখন নোট খাতা করতাম। এখন অনেকে বলতো যে, "সুপ্ত এরকমভাবে নোট করে কেন?" এইটা আসলে হচ্ছে একটা টেকনিক যে একই পেজে অনেক বেশি কোয়ান্টিটি থাকবে। অনেক বেশি কোয়ান্টিটি থাকলে সেটা মনে রাখা অনেক বেশি সহজ হবে। এবং এই টেকনিকটা আমি যখন অ্যাডমিশন কোচিং করি, তখন হচ্ছে আমাকে এক বড় ভাই শিখিয়েছিলেন যে এরকম করে নোট করলে এই বিষয়টা মাথা খুব সহজে থাকবে। এখন অনেকে মনে করে যে এখানে কি মানে আমি পেজ বাঁচাচ্ছি কিনা, পাতা বাঁচাচ্ছি কিনা। না, পাতা বাঁচানোর কোনো টার্গেট না। আসলে এটা মনে রাখা অনেক বেশি সহজ অ্যান্ড অনেক বেশি আকর্ষণীয় হয় আরকি, হ্যাঁ? এখন আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারে। খাতার মধ্যে অনেক বেশি কোয়ান্টিটি ইউজ করার চেষ্টা করবেন। এতে হচ্ছে আপনার আ মনে রাখা অনেক বেশি সহজ হবে আপনি যখন নোট খাতাগুলো পড়বেন। আর মনে রাখার ক্ষেত্রে আরেকটা কথা সেটা হচ্ছে রিভিশন। রিভিশন দেওয়া অনেক বেশি জরুরি। আপনি যে পড়াটাই পড়বেন এট লিস্ট ৭ দিনে ১ বার বা আমি সত্যি কথা বলতে অনেক বেশি স্পিডে পড়তাম তো, তো আমার জন্য রিভিশন দেওয়া অনেক বেশি সহজ ছিল। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো আমি জানি না, যারা স্পিডে পড়তে পারেন তারা যে পড়াগুলো পড়বেন ৭ দিনে অন্তত ১ বার করে রিভিশন দিবেন। অথবা মাসে ১ বার অথবা ২ মাসে ১ বার এট লিস্ট। অ্যান্ড আমার মনে হয় রিভিশন দেওয়ার মধ্যে সবচাইতে সহজ প্রসেস সেটা হচ্ছে পরীক্ষা। যখন আপনি একটা টপিকের উপরে পরীক্ষা দিবেন এবং পরীক্ষার প্রশ্ন সলভ করবেন, দেখবেন যে আপনার অটোমেটিক রিভিশন হয়ে যাচ্ছে। অথবা আপনি একটা প্রশ্ন বইতে পড়েছিলেন কিন্তু ভুলে গেছেন। এখন প্রশ্নটা আপনি দেখলেন। দেখবেন যে ওই প্রশ্নটা পড়ার পরে বইয়ের ওই লাইনটা আপনার মাথায় ভেসে উঠছে। এখানে আরেকটা টেকনিক আমি অবলম্বন করতাম। যখন প্রশ্নগুলো সলভ করতাম, ওই টপিকটা আমি বই থেকে বের করে রাখতাম। যখন প্রশ্নটা ভুল করেছি, তখন ওই বই থেকে ওই লাইনটা আমি দেখে নিতাম। এতে কি হতো? মাথার মধ্যে আরো বেশি আমার ক্যাপচার করা হতো আরকি ইমেজটা, হ্যাঁ? তো যার ফলে হচ্ছে আমি অনেক আগের বই তারপরে হচ্ছে কখনো চেঞ্জ করিনি। তো বই চেঞ্জ তো অবশ্যই করবেন না। আর মনে রাখার ক্ষেত্রে ছোট, ছোট জায়গাতে হচ্ছে ইমেজ তৈরি করার চেষ্টা করুন। এটা আমার মনে হয় অনেক বেশি হেল্প হবে। যারা হচ্ছে আমি আরেকটা কাজ করতাম আমার এখনো মনে আছে যে ভার্সিটিতে একাডেমিকে বিভিন্ন শীটপত্র থাকতো, হ্যাঁ?
এখন অনেকে দেখবেন যে একটা স্লাইড A4 কাগজে পুরাটা প্রিন্ট করে। আবার অনেকে হচ্ছে খুব ছোট, ছোট করে লেখে। আমার কাছে সবসময় মনে হয় যে ছোট মানে একটা পেজে যদি হচ্ছে আপনার ৪ টা স্লাইড থাকে ৪ টা স্লাইড থাকে, ওইসব শিট পড়তে আপনার হয়তো বেশি ইজি ফিল হয়। আমি জানি না যাদের ক্ষেত্রে এরকম হয়, তাদের মাথাটা এইভাবেই ক্যাপচার করা যে ছোট জায়গায় যদি বেশি কোয়ান্টিটি থাকে ওইটা আপনার বেশি মনে থাকবে। তো আপনি নিজেকে আবিষ্কার করুন যে আপনি আসলে কোন টাইপ। আপনি যে টাইপের সেটাতে স্টিক থাকেন। তো এই হচ্ছে পড়ার রিভিশন এবং মনে রাখার কৌশল। যারা হচ্ছে প্রশ্ন করেন যে ভাইয়া আমি অনেক বেশি পড়ি কিন্তু আমার মনে থাকে না। তো আমার মনে হয় যে এই টেকনিকটা আপনারা কিছুটা হলেও এপ্লাই করতে পারেন। যখন আপনারা নোট খাতা বানাবেন এন্ড সবকিছু করবেন। ছোট জায়গাতে অনেক বেশি ডাটা ইনক্লুড করার চেষ্টা করবেন। অনেক বেশি কোয়ান্টিটি এপ্লাই করার চেষ্টা করবেন। যাই হোক, আমি হচ্ছে ভিডিওটা করলাম ময়মনসিংহ স্টেশনে। আমি ট্যুরে যাওয়ার জন্য হচ্ছে হাঁটাহাঁটি করছি ট্রেনের অপেক্ষায়। তো মনে রাখার টেকনিক আপনার আসলে কতটুকু মনে থাকে বা এই বিষয়ে হচ্ছে আপনার মতামত কি, এটা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।